হরমুজ প্রণালী নামটা শুনলেই কেমন একটা টানটান উত্তেজনার আঁচ পাওয়া যায়, তাই না? এটা কিন্তু শুধু একটা জলপথ না, বলা যায় এটা গোটা বিশ্বের অর্থনীতির লাইফলাইন। আর এই লাইফলাইন নিয়েই চলছে এক বিশাল আইনি লড়াই। ব্যাপারটা বেশ জটিল, তাই চলুন আমরা একটা গল্পের মধ্যে দিয়ে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরুন সময়টা ২০২৬ সাল, আর একটা সংকট দানা বাঁধছে। তো কিভাবে আমরা এই গল্পটা ধাপে ধাপে দেখব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব সংকটটা ঠিক কি, তারপর দেখব সমুদ্রের আইনকানুন কি বলে, আর দুই দেশের দাবি দাওয়াই বা কি, আর সবশেষে এই ঝামেলার আঁচ সারা বিশ্বে কিভাবে ছড়িয়ে পড়ে সেটাও খতিয়ে দেখব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। সময়টা হচ্ছে এপ্রিল ২০২৬। পরিবেশটা একদম থমথমে, কারণ আমেরিকা আর ইরানের মধ্যে যে শান্তি আলোচনার একটা চেষ্টা চলছিল সেটা পুরোপুরি ভেস্তে গেছে, আর এরপরে বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে চরম উত্তেজনা। আলোচনা ভেস্তে যাওয়ার সাথে সাথেই এর ফল দেখা গেল, আর সেটা বেশ কড়াভাবেই। মার্কিন যুক্তরাষ্ট্র সাথে সাথে ঘোষণা করে দিল যে তারা হরমুজ প্রণালী পুরোপুরি ব্লক করে দেবে। ইরানও কিন্তু চুপ করে বসে থাকার পাত্র নয়। তারাও একেবারে চাঁচা ছোলা ভাষায় জানিয়ে দিল তাদের নিয়ন্ত্রণে কেউ চ্যালেঞ্জ জানালে তার ফল হবে ভয়াবহ। আচ্ছা, এই যে দুই পক্ষ এত হুমকি ধামকি দিচ্ছে, এর আসল প্রভাবটা কোথায় গিয়ে পড়ছে? এই একটা সংখ্যাই সব পরিষ্কার করে দেয়। অবরোধের কারণে বিশ্ববাজার থেকে প্রতিদিন ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল গায়েব হয়ে গেল। আর ব্যাপারটা কিন্তু শুধু তেলেই থেমে থাকেনি। দেখুন, আরেকটা খুব জরুরি জিনিস হলো এলএনজি, মানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এই অবরোধের ফলে সারা বিশ্বের মোট এলএনজি সাপ্লাইয়ের প্রায় ২০%, মানে 1/৫ বন্ধ হয়ে গেল। এটা কিন্তু ইউরোপ আর এশিয়ার জন্য বিশাল একটা ধাক্কা। তো এই যে এত বড় একটা সংকট তৈরি হলো, এর পেছনে আসলে কি আছে? পুরোটাই একটা আইনি মারপ্যাচ। চলুন এবার সমুদ্রের সেই নিয়মকানুনের দিকে একটু নজর দেয়া যাক, যা এই পুরো পরিস্থিতিটাকে এত জটিল করে তুলেছে। অনেকেই হয়তো ভাবেন হরমুজ প্রণালী বুঝি আন্তর্জাতিক জলসীমা, মানে সবার জন্য একদম খোলা। কিন্তু মজার ব্যাপার হলো উত্তরটা আসলে না, এর আইনি স্ট্যাটাস তার চেয়ে অনেক বেশি প্যাঁচানো। বিষয়টা হলো, এই প্রণালীটা কোনো খোলা সাগর না। এটা আসলে ইরান আর ওমানের নিজেদের এলাকার মধ্যে দিয়ে যাওয়া একটা সরু জলপথ। মানে এই জলের ওপর ওই দুই দেশেরই সার্বভৌম অধিকার আছে। এইখানে আসল ঝামেলাটা শুরু। দেখুন, এখানে দুটো শব্দ আছে, ট্রানজিট প্যাসেজ আর ইনোসেন্ট প্যাসেজ। বিশ্বের বেশিরভাগ দেশ ইউএন ক্লজ আইন মেনে বলে যে হরমুজের মতো প্রণালীতে সবার ট্রানজিট প্যাসেজের অধিকার আছে, মানে কোনো বাধা ছাড়াই সবাই দ্রুত যাতায়াত করতে পারবে। কিন্তু ইরান, যারা এই আইনটা মানে না, তারা বলে না, এখানে চলবে ইনোসেন্ট প্যাসেজের নিয়ম। এর মানে হলো, তাদের যদি মনে হয় কোনো জাহাজ তাদের শান্তি বা নিরাপত্তার জন্য হুমকি, তাহলে তারা তাকে আটকাতে পারবে। এই দুই নিয়মের পার্থক্যই হলো ঝগড়ার মূল। আর সবচেয়ে জটিল ব্যাপার হলো, এই লড়াইয়ের যে প্রধান দুই খেলোয়াড়, মানে আমেরিকা আর ইরান, এদের কেউই কিন্তু ওই ইউএনসিএলওএস চুক্তিতে সই করেনি। ফলে দুজনেই নিজেদের মতো করে অলিখিত বা প্রথাগত আইনের ব্যাখ্যা দিচ্ছে, মানে যার যার সুবিধা মতো আইনের মানে দাঁড় করাচ্ছে। আর এই দুই রকম ব্যাখ্যার কারণে আমরা দুই পক্ষের কাছ থেকে দুটো একেবারে ভিন্ন দাবি দেখতে পাই। ইরানের কথা খুব পরিষ্কার। তারা বলছে এটা আমাদের এলাকা, আমাদের জলপথ, সুতরাং এখানে আমাদের নিয়মই চলবে। আমরা চাইলে টোল বসাবো, আর যাদেরকে আমাদের জন্য হুমকি মনে হবে, যেমন আমেরিকা বা ইসরায়েলের জাহাজ, তাদের আমরা ঢুকতে দেব না। আমাদের রেভলিউশনারি গার্ডস ঠিক করবে কে যাবে আর কে যাবে না। অন্যদিকে আমেরিকা আর তার মিত্রদের যুক্তি হল, না, এটা ঠিক নয়। হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা গ্লোবাল লাইফলাইন। প্রথাগত আন্তর্জাতিক আইন অনুযায়ী সামরিক জাহাজসহ সবারই এখান দিয়ে যাওয়ার অধিকার আছে। ইরান চাইলেই এই অধিকার কেড়ে নিতে পারে না। তো যখন আইনের এই দুই রকম ব্যাখ্যা নিয়ে দুই পক্ষ মুখোমুখি হয়, তখন কি হয়? এর প্রভাবটা কিন্তু শুধু ওই প্রণালীতেই সীমাবদ্ধ থাকে না, বরং এর ঢেউ গিয়ে আছড়ে পড়ে সারা বিশ্বে। এই প্রভাবটা আসে মূলত ৩টে ধাপে। প্রথম ধাক্কাটা সরাসরি সাপ্লাই চেনের উপর। তেল আর গ্যাস আসা বন্ধ, জাহাজের ইন্স্যুরেন্সের খরচ আকাশ ছোঁয়া। দ্বিতীয় ধাক্কাটা লাগে অর্থনীতিতে। বিভিন্ন দেশে তেলের রাশনিং শুরু হয়ে যায়। আর তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক ধাক্কাটা হলো সামাজিক। পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশ যারা জ্বালানি আমদানি করে, সেখানে দিনে ১৪ ঘণ্টা লোডশেডিং আর মানুষের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অবস্থাটা বেশ সঙ্গীন হয়ে পড়ে। তারা ২০২২ সালের পর রাশিয়ার গ্যাস ছেড়ে কাতারের এলএনজির উপর ভরসা করতে শুরু করেছিল, আর এখন সেই রাস্তাও বন্ধ। মানে তাদের জন্য এটা ডবল ডিকাপলিংয়ের মতো একটা ব্যাপার, দুই দিক থেকেই তারা বিচ্ছিন্ন।
এই সংকটটা শুধু বর্তমানের তেল গ্যাসের বাজারকেই নাড়িয়ে দেয় না, এটা ভবিষ্যতের জন্য খুব বিপজ্জনক একটা উদাহরণ তৈরি করে। এর মধ্যে ইরান কিন্তু মাঠে নেমে তাদের নিজস্ব একটা নতুন ব্যবস্থা চালুর চেষ্টা করছে, অনেকটা টোল বুথের মতো, যেখানে কিছু জাহাজকে চীনা ইউয়ান বা ইরানের রিয়ালে টোল দিয়ে পার হতে হচ্ছে। এটা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের মূল ধারণার উপরই একটা বড় আঘাত। এই পুরো ঘটনাটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন বড় বড় শক্তিধর দেশগুলোই আন্তর্জাতিক আইনের মানে নিয়ে একমত হতে পারে না, তখন কি আইন আসলেই হরমুজের মতো বিশ্ব অর্থনীতির লাইফলাইনগুলোকে রক্ষা করতে পারবে? ভবিষ্যতের জন্য এটা কিন্তু একটা বিশাল প্রশ্নচিহ্ন রেখে যায়।